দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। অনেকে ভেবেছিল এবার বিএনপির জন্য মাঠ একেবারে ফাঁকা। বড় দল হিসেবে তারা স্বাভাবিকভাবে সুবিধাজনক জায়গায় থাকবে, কিন্তু রাজনীতির মাঠ কখনোই এতটা সোজা হয় না। বাস্তবতা বলছে নির্বাচন যতই কাছাকাছি যাওয়া যাচ্ছে, বিএনপির সামনের পথ ততটাই জটিল হয়ে উঠেছে। এই মুহূর্তে বিএনপি একসাথে দুই পয়েন্টে যুদ্ধ করছে। একদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো, অন্যদিকে এমন সম্ভবত সবচেয়ে বিপজ্জনক নিজেদের দলের ভিতরে বিদ্রোহী প্রার্থীরা। সংখ্যাটা শুনলে যে কেউ চমকে উঠবে। 300 আসনের মধ্যে 115টি আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে 190 জনের বেশি বিএনপি নেতা মনোনয়নপত্র জমা দিয়েছে। অর্থাৎ প্রায় 1/3 আসনে বিএনপি নিজেদের সাথে লড়াইয়ে নামছে। এখানে সমস্যার গভীরতা। বিএনপি সবসময় নিজেকে একটি শৃঙ্খলাবদ্ধ দল হিসাবে তুলে ধরেছে। দীর্ঘ 17 বছর ধরে রাজপথে আন্দোলন, মামলা, হামলা, জেল, জুলুম সবই তারা সহ্য করছে একটি লক্ষ্য সামনে রেখে, ক্ষমতায় ফেরা। কিন্তু ঠিক সে সময়ে দলের ভিতরে এমন বিশৃঙ্খলা কেন? মূল কারণটা খুব মানবিক এবং খুব বাস্তব। গত 17 বছর ধরে যারা মাঠে ছিলেন, মামলা খেয়েছেন, ব্যবসা হারিয়েছেন, পরিবারকে সময় দিতে পারেননি, তারা এখন মনে করছেন লড়াইটা করলাম আমি, কিন্তু সুযোগটা পাবে অন্য কেউ। জোটের রাজনীতির হিসাব অনুযায়ী অনেক আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক দলগুলোকে। গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জমিয়ত সহ বিভিন্ন ছোট দলকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এটা কৌশল হতে পারে, কিন্তু মাঠের নেতাদের কাছে এটা অবিচার। এই মনস্তত্ব থেকে বিদ্রোহ জন্ম নেয়। দলের বলছে আপনি সরে দাঁড়ান, আর মাঠের নেতা ভাবছেন আমি কেন সরে দাঁড়াবো। এখানে নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে। কয়েকটি নির্দিষ্ট উদাহরণ দেখলেই বিষয়টা পরিষ্কার হয়। কোথাও জনপ্রিয় স্থানীয় নেতা বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছেন, আবার কোথাও জোটের প্রার্থীকে কার্যত একা ফেলে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জোটের প্রার্থী পরিচিত মুখ হলেও তার নিজস্ব ভোট ব্যাংক দুর্বল। বিপরীতে বিদ্রোহী বিএনপির নেতার রয়েছে শক্ত সংগঠন, কর্মী আর স্থানীয় গ্রহণযোগ্যতা। ফলাফল কি? ভোট ভাগ হবে, আর সে ভাগের সুযোগ নেবে তৃতীয় পক্ষ। এই পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ড কঠোর অবস্থানে গেছে। বহিষ্কার, হুঁশিয়ারি, জিরো টলারেন্স সবকিছু ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে আজীবন বহিষ্কার। ইতিমধ্যে বেশ কয়েকজন পরিচিত নেতাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এতে কি বিদ্রোহ থামবে নাকি আরো বাড়বে? রাজনীতির ইতিহাস বলছে নির্বাচনের মুখে বহিষ্কার অনেক সময় উল্টো ফল দেয়। বিদ্রোহী তখন ভাবেন দল তো আর রইল না, এখন জিতে দেখাতে হবে। এতে তারা আরো আক্রমণাত্মক হন। যদি শেষ পর্যন্ত বড় একটি অংশ মাঠে থেকে যায়, তাহলে বিএনপির ভোট ব্যাংক সরাসরি দুই ভাগে বিভক্ত হবে। মাত্র 5-10 হাজার ভোট কাটলেও অনেক আসনে ফল পাল্টে যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বিশৃঙ্খলার লাভ কার? বিশ্লেষকরা বলছেন এর সবচেয়ে বড় সুবিধাভোগী হলো বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের রাজনৈতিক বলয়। কেন? প্রথমত ডিসিপ্লিন। জামাত ইসলামীতে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহ করার নজির খুবই কম। চেইন অব কমান্ড সেখানে কঠোর। ফলে ভোটারদের চোখে একদিকে দেখা যাচ্ছে একটি সংগঠিত নিয়ন্ত্রিত দল, অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা নিজেদের সামলাতেই হিমশিম খাচ্ছে। সাধারণ ভোটার বিশৃঙ্খলা পছন্দ করেন না। দ্বিতীয়ত জোটের রাজনীতির রাস্তা। যেসব ছোট দল বিএনপির সাথে জোট করেছে, তারা এখন দেখেছে বিএনপি তাদের দেওয়া আসন রক্ষা করতে পারছেন না। বিদ্রোহীরা জোট প্রার্থীদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। এতে ভবিষ্যতে শরিকেরা বিকল্প নেতৃত্বের দিকে ঝুঁকতে পারে। তৃতীয়ত ভোটের অঙ্ক। যেখানে ত্রিমুখী বা চতুর্থমুখী লড়াই হবে, সেখানে যে দলের ভোট ব্যাংক সবচেয়ে স্থির, তারাই সুবিধা পাবে। বিএনপির ভোট ভাগ হলে সে ভাগ বলে অন্যরা এগিয়ে যেতে পারে, এমনকি খুব বড় প্রচারণা ছাড়াই। সব মিলিয়ে বিএনপির সামনে সময়টা অত্যন্ত সংকটাপূর্ণ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তাদের জন্য কার্যত ডু অর ডাই মুহূর্ত। বিদ্রোহ কমাতে না পারলে বিএনপির 300 আসনে নির্বাচনে নয়, বরং অন্তত 115 আসনে নিজেদের সাথে লড়াইয়ে নামবে। শেষ পর্যন্ত রাজনীতির একটা পুরনো কথা আবারও সামনে আসে, নিজের ঘর সামলাতে না পারলে বড় স্বপ্ন টেকসই হয় না। বিএনপি যদি দ্রুত এই অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠতে না পারে, তাহলে এবারের নির্বাচনে বড় চমক দেখা যেতে পারে। প্রশ্ন শুধু একটাই, সেই চমকটা কার পক্ষে যাবে? দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।